বাংলাদেশের প্রবাস সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শ্যামলী ইসলাম। শুরুতেই শিরোনাম। ইতালিতে পাসপোর্টের তথ্য সংশোধনের আবেদনের সময়সীমা 27 এপ্রিল পর্যন্ত বৃদ্ধি, সরকারের হস্তক্ষেপ চান প্রবাসীরা। কুয়েতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সব ধরনের সভা সমাবেশ বন্ধ ঘোষণা, 72 ঘণ্টা পূর্বে বিমানবন্দরে যাত্রীদের দেখতে হবে করোনা নেগেটিভ সনদ। 2022 সালে ফুটবল বিশ্বকাপের জন্য প্রস্তুত স্টেডিয়াম, খেলোয়াড় ও লাখ লাখ দর্শকদের স্বাগত জানাতে প্রস্তুত কাতার। ইউরোপের দেশ ইতালিতে সোনার হরিণ হাতে পেয়েও পাসপোর্টে বয়সের তথ্য 5 বছরের মধ্যে করতে হবে। এর বেশি পরিবর্তনের কোনো সুযোগ না থাকায় স্থায়ী বৈধতা হারাতে পারেন অনেক প্রবাসী বাংলাদেশি। এই বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। ইতালিতে পাসপোর্টের তথ্য সংশোধনের আবেদন করার বয়সসীমা 27 এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তবে বর্তমানে বয়স সংশোধনের ক্ষেত্রে সর্বোচ্চ 5 বছরের ব্যবধান পর্যন্ত সংশোধন করা যাবে। অর্থাৎ 5 বছরের বেশি হলে পাসপোর্টে তথ্য পরিবর্তনের আর কোনো সুযোগ থাকছে না। এতে করে জীবন বাজি রেখে সাগর বা বিভিন্ন পথে এসে ইতালির বৈধতার ডকুমেন্ট বা স্টে পারমিট পেলেও তা হারাতে পারে অনেকে। প্রবাসী বাংলাদেশিরা মনে করেন, বয়স পরিবর্তনে 5 বছরের বেশি ব্যবধানে তথ্য পরিবর্তনের সুযোগ অসংখ্য ভুক্তভোগী প্রবাসীর বৈধতা রক্ষা করতে পারে। বয়স পরিবর্তনের কোনো সুযোগ না থাকায় স্থায়ী বৈধতা হারাতে পারেন অনেক প্রবাসী বাংলাদেশি। প্রবাসী বাংলাদেশিরা মনে করেন, এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ, এতে করে অসংখ্য ভুক্তভোগী প্রবাসীর বৈধতা রক্ষা হবে। এসএটিভি প্রবাস ডেস্ক। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী মনিরুজ্জামান মনির। সাগর পথে বা বিভিন্ন পথে ইতালিতে অবস্থান করছেন অনেক বাংলাদেশি, যারা জীবনকে বাজি রেখে এই ইতালিতে আসছেন, কিন্তু সে সময় বিভিন্ন কারণেই তথ্য পরিবর্তন করতে হয়েছে তাদের। পাসপোর্টে তথ্য পরিবর্তনের যে সুযোগ সুবিধা রয়েছে, সেখানে 5 বছরের অধিক সীমা থাকলে সেই পরিবর্তনের আবেদন গ্রহণ করা হচ্ছে না। এতে করে ইতালিয়ান ডকুমেন্টস থাকা অবস্থাতেও তারা অবৈধ হওয়ার একটি আশঙ্কা রয়েছে এবং কাজ হারানোর পাশাপাশি বাংলাদেশের যে রেমিটেন্স পাঠানোর যে বিষয়টি রয়েছে, পাসপোর্ট না থাকলে তারা এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ভুক্তভোগীরা প্রত্যাশা করছেন বাংলাদেশ সরকার এই ধরনের সমস্যাগুলি বিবেচনা করে তাদেরকে মানবিক দিক থেকে হলেও এই সমস্যা থেকে মুক্তি দেবেন। মনিরুজ্জামান মনির, পিয়াসা ভিত্তোরিও, রোম, ইতালি। কুয়েতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সকল প্রকার সভা সমাবেশ বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। মন্ত্রিপরিষদের জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী 9 জানুয়ারি হতে 28 ফেব্রুয়ারি পর্যন্ত যে কোনো সভা, সেমিনার ও সামাজিক অনুষ্ঠান সাময়িকভাবে বন্ধ সহ দেশটিতে প্রবেশের 72 ঘণ্টা পূর্বে যাত্রীদের করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে সংশ্লিষ্ট দফতরকে। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক ব্যবধান, স্থানীয় নাগরিক সহ প্রবাসীদের জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ এড়িয়ে চলা ও বুস্টার ডোজ গ্রহণের উপর জোর দেওয়া হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গত 24 ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1482 জন, যা গত কয়েক মাসে আক্রান্তের সংখ্যার চেয়েও বেশি। প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে হবে ফুটবল মহাযজ্ঞ। তবে কাতারের মতো ফুটবলে পিছিয়ে থাকা একটি দেশের পক্ষে এত বিশাল কর্মযজ্ঞ আয়োজন সম্ভব কিনা তা নিয়ে সংশয় ছিল অনেকের, কিন্তু তেল সমৃদ্ধ ধনী দেশটি তাদের ভুল প্রমাণ করে এরই মধ্যে প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে। সম্প্রতি কাতারের মাটিতে বসেছিল আরব কাপের আসর। এই টুর্নামেন্ট মূলত অনেকটা ফেডারেশন কাপের মতোই, যা বিশ্বকাপের প্রস্তুতিমূলক আয়োজন হিসেবে ধরা হয়। বিশ্বকাপের স্টেডিয়ামগুলোতে 50 থেকে 60 হাজার করে দর্শক উপস্থিত থাকবেন। এই জন্য আধুনিক প্রযুক্তি নির্ভর 8টি স্টেডিয়াম বানিয়েছে আয়োজক দেশটি, যে স্টেডিয়ামগুলোতে থাকবে তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা। এরই মধ্যে কাতার বিশ্বকাপের সব স্টেডিয়ামে নির্মাণ কাজ প্রায় শেষ। বিশ্বকাপের জন্য তৈরি করা 8টি স্টেডিয়ামের মধ্যে 7টি স্টেডিয়াম আনুষ্ঠানিকভাবে ইতিমধ্যে উদ্বোধন করা হয়েছে। সবগুলো স্টেডিয়ামের ডিজাইন রয়েছে আরব অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ছোঁয়া। 2022 সালের বিশ্বকাপের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে লুসাইল স্টেডিয়ামে। এটি সম্পূর্ণ প্রস্তুত, উদ্বোধনের অপেক্ষায়। স্টেডিয়ামটি দেখতে এসে দৃষ্টিনন্দন সৌন্দর্য দেখে উচ্ছ্বাসিত প্রবাসী বাংলাদেশিরা।
কাতারে বিভিন্ন যে স্টেডিয়াম আছে এই স্টেডিয়ামগুলো অনেকগুলো ঘুরে দেখেছি। কাতার সরকার খুব সুন্দরভাবে স্টেডিয়ামগুলো সাজিয়েছে, সুন্দরভাবে ওই স্টেডিয়ামের ভিতরে অনেক শৈল্পিকভাবে কাজগুলো করেছে। আমাদেরও প্রত্যাশা, আশা করি আগামী ফাইনাল ম্যাচ লুসেল স্টেডিয়ামে আমরা দেখতে পারবো স্টেডিয়ামে বসে। এই বিশ্বকাপে দর্শকদের বড় একটি অংশ সেখানে থাকা বাংলাদেশিরা হবে বলে আশা প্রকাশ করেন এই প্রবাসীরা। দারুণভাবে স্টেডিয়ামটা করা হয়েছে। ইনশাল্লাহ আমরা 2022 সালের ফুটবল বিশ্বকাপের অনেকগুলো ম্যাচ এখানে আমরা দেখতে পারবো। প্রবাসী বাংলাদেশি সহ অন্যান্য অভিবাসী যারা আছেন তাদের প্রত্যেকেরই আশা যে তারা ফিফার যে অনুষ্ঠিতব্য যে যতগুলো ম্যাচ আছে তার মধ্যে তারা দর্শক হিসেবে অংশ নেবে। 2022 সালের কাতার ফুটবল বিশ্বকাপের জন্য নির্মিত সবগুলো স্টেডিয়ামের সৌন্দর্য মনোমুগ্ধকর। বিশ্বের বড় বড় ফুটবল তারকা ও লাখ লাখ সমর্থককে স্বাগত জানাতে প্রস্তুত কাতার। এসএটিভি প্রবাস ডেস্ক। এসএটিভির প্রবাস সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরে এসে থাকছে। মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসে পুনরায় পাসপোর্ট ও ভিসা সেবা চালু, সার্ভারে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ ছিল কার্যক্রম। আবারও আমন্ত্রণ এসএটিভির প্রবাস সংবাদে। মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসে পুনরায় পাসপোর্ট ও ভিসা সেবা চালু হয়েছে। দূতাবাসের অফিসিয়াল ফেসবুক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। মালদ্বীপে বাংলাদেশ হাই কমিশনার অফিসের পাসপোর্ট সার্ভারের আনুষঙ্গিক সিস্টেমের যান্ত্রিক ত্রুটি নিরসন হয়েছে এবং পুনরায় পাসপোর্ট ও ভিসা সেবা চালু হয়েছে। এছাড়াও ইতোমধ্যে 19 ডিসেম্বর 2021 পর যারা নতুন পাসপোর্ট ডেলিভারি নিয়েছেন তাদের নতুন পাসপোর্ট বাংলাদেশ হাই কমিশন থেকে ইস্যুয়েন্স করিয়ে নেয়ার জন্য বলা হয়েছে। উল্লেখ্য, মালদ্বীপের বাংলাদেশ হাই কমিশনের অফিসে পাসপোর্ট সার্ভারের আনুষঙ্গিক সিস্টেমে যান্ত্রিক ত্রুটির কারণে 26 ডিসেম্বর থেকে পাসপোর্ট ও ভিসা প্রদান সেবা বন্ধ ছিল। কাতারে নবগঠিত মাদারীপুর প্রবাসী মানব কল্যাণ সংস্থা দোহা কাতারের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। রাজধানী দোহার ম্যাজেস্টিক হোটেলে শুরুতে 101 সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটিকে পরিচয় করিয়ে দেন সংগঠনের প্রধান উপদেষ্টা নুরুল হক মিয়া। নবগঠিত কমিটির সভাপতি মিঠু ব্যাপারী সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সোহেল খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি কাতার বিসিকিউর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সহ আরও অনেকেই। এ সময় বক্তারা মাদারীপুর প্রবাসী মানব কল্যাণ সংস্থার মাধ্যমে প্রবাসের মাটিতে জেলার মানুষের আত্মমর্যাদা প্রতিষ্ঠা করার আহ্বান জানান। মালয়েশিয়ার মোবারক মোল্লা নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। মোবারক মোল্লার ব্রেন স্ট্রোক হলে মালয়েশিয়ার জহুর বারু একটি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। মৃত মোবারক মোল্লা মাদারীপুরের শিবপুর উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন মালয়েশিয়ার মমিকের কাজ করতেন। 60 বছর বয়সী মোবারক মোল্লার পরিবার, বন্ধু ও পাশে থাকা প্রবাসীদের সহযোগিতায় আগামী 9 জানুয়ারি দেশে ফিরবে তার মরদেহ। ইতোমধ্যে বাংলাদেশ ও হাইকমিশন সহ মালয়েশিয়ার ইমিগ্রেশনের সকল কাগজপত্র সংগ্রহ করা হয়েছে। ফলে মরদেহ দেশে পাঠাতে আর কোনো বাধা নেই বলেও জানান নিহতের স্বজনরা। এসএটিভির প্রবাস সংবাদে নিচ্ছি শেষ বিরতি, এরপর আরও থাকছে। জেদ্দায় আল বালাদ ইয়াং সোসাইটি ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট সিজন 3 অনুষ্ঠিত, জমে ওঠে বাঙালির মিলন মেলা। আপনারা দেখছেন এসএটিভির প্রবাস সংবাদ। জেদ্দায় আল বালাদ ইয়াং সোসাইটি ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট সিজন 3 এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গেল রাতে জেদ্দার আল বালাদ ব্যাডমিন্টন মাঠে উৎসবমুখর পরিবেশে ফাইনাল খেলা উপভোগ করেন জেদ্দায় বসবাসরত শত শত প্রবাসী বাংলাদেশি। লক্ষ্মীপুর স্টারকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি জয়লাভ অর্জন করে টিম A1। পরে চ্যাম্পিয়ন দল ও রানার্স আপও পৃষ্ঠপোষকদের হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য জয়নাল আবেদিন, শহীদুল ইসলাম
ইসলাম হিরো, আমিরুল ইসলাম বাবু ও মোশাররফ রায়হান সহ আরও অনেকেই। এ সময় উদ্যোক্তারা বলেন, প্রবাসে কর্মজীবনের একঘেয়েমি কাটাতে এই আয়োজন। আগামীতে জেদ্দার সব এলাকায় খেলোয়াড়দেরকে নিয়ে বড় একটি টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে ঘোষণা দেন আয়োজকরা। সংযুক্ত আরব আমিরাতে চট্টগ্রাম প্রবাসীর কল্যাণ পরিষদ ফুজিরার আয়োজনে দুবাইয়ের ক্রিক পার্কে এক মিলন মেলা ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল BM জামাল হোসেন, বাংলাদেশ সমিতি ফুজিরার সাধারণ সম্পাদক প্রকৌশলী মাসুদ পারভেজ সহ সমিতির অন্য সদস্যরা। অনুষ্ঠানে বাবু তপন সরকারকে সভাপতি, মাহবুবুল হককে সাধারণ সম্পাদক, আনিসুর রহমানকে সাংগঠনিক সম্পাদক ও মহিউদ্দিনকে অর্থ সম্পাদক করে 25 সদস্য বিশিষ্ট চট্টগ্রাম প্রবাসী কল্যাণ পরিষদ ফুজাইরার কার্যকরী কমিটির ঘোষণা করেন দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল জামাল হোসেন। পরে অনুষ্ঠিত এক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কাতার বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। প্রথমবারের মতো স্থানীয় সময় রাত 9টায় সমবেত কণ্ঠে কাতার এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনা এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বিজয় উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জসিমউদ্দিন NDC। কাতার বাংলা প্রেস ক্লাবের সভাপতি EM আকাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকবর হোসেন বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতারস্থ দূতাবাসের ডিফেন্স অ্যাটাচি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, বাংলাদেশ কমিউনিটি কাতারের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন্দ, কাতার আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শফিকুল কাদের সহ আরও অনেকেই। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় বাংলা ব্যান্ড দল শ্রাবণ ও ওপার বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী সৌম্য শিকদার। এসিটিভির প্রবাদ সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। ইতালিতে পাসপোর্টের তথ্য সংশোধনের আবেদনের সময়সীমা 27 এপ্রিল পর্যন্ত বৃদ্ধি, সরকারের হস্তক্ষেপ চান প্রবাসীরা। কুয়েতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সব ধরনের সভা সমাবেশ বন্ধ ঘোষণা, 72 ঘন্টা পূর্বে বিমানবন্দরে যাত্রীদের দেখাতে হবে করোনা নেগেটিভ সনদ। 2022 সালে ফুটবল বিশ্বকাপের জন্য প্রস্তুত স্টেডিয়াম, খেলোয়াড় ও লাখ লাখ দর্শকদের স্বাগত জানাতে প্রস্তুত কাতার। এই ছিল এসিটিভির প্রবাস সংবাদে। এসিটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.actv.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।